প্রথমে আমরা জানবো মেনার্কি আর তারপরে জানবো মেনোপজ। তো এই দুটো দশা যাই বলছি পুরোটাই কিন্তু স্ত্রী দেহে বা ফিমেল বডিতে কিন্তু দেখা যায়। তো মেনার্কি থেকে যদি শুরু করি তাহলে মেনার্কি হচ্ছে এমন একটা স্টেজ, যে স্টেজ থেকে বা যে সময় থেকে মোটামুটি স্ত্রী দেহে পিরিয়ডসের যে কন্ডিশন সেটা হচ্ছে শুরু হয়, যেটাকে আমরা মাসিক বলি, যে প্রত্যেক মাসে হচ্ছে পিরিয়ডস হচ্ছে হয় মোটামুটি 9 বছর থেকে 14 বা 16 বছরের মধ্যে এটা স্টার্ট হয়। এরপরে আমি এখান থেকে চলে আসি একদম শেষে, যেটাকে আমি বলছিলাম মেনোপজ। দেখো পজ মানে আমরা কিন্তু জানি যে কোনো কিছু যখন হচ্ছে স্টপ হয়ে যায় বা থেমে যায়, এখানেও ব্যাপারটা সেম, যে মেনোপজ মানে হচ্ছে যখন এই মেনার্কি যেটা শুরু হয়েছিল পিরিয়ডস বা মাসিক চক্রে, এটা যখন হচ্ছে থেমে যাবে। এরপরে আমি বলে দিই এই পুরো স্টেজে দুটো হরমোন সব থেকে ভাইটাল, এক হলো ইস্ট্রোজেন আর দুই হলো এখানে প্রোজেস্টেরন। যদিও আমাদের মনে রাখতে হবে এই যে প্রোজেস্টেরন হরমোন এটা কিন্তু মোস্টলি আমাদের যে গর্ভধারণের বা প্রেগনেন্সির যে টাইম সেই টাইমে কিন্তু হচ্ছে মেনলি কাজ করে। আর ইস্ট্রোজেন ইস্ট্রোজেনটা কিন্তু অল ওভার ফিমেল বডিতে যত ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, সেটা চুল লম্বা হওয়া, গলার স্বর হচ্ছে মানে মিহি হওয়া বা সুন্দর যেটা শোনায়। তো এইবার আমরা চলে আসবো মেইন পার্টে, যেখানে আমরা বলেছিলাম যে আজকের আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেনোপজ, এবং এই মেনোপজের ফলে ফিমেল বডিতে কি কি পরিবর্তন আসতে পারে। এই যে পরিবর্তন, যে কোনো পরিবর্তন যেহেতু একটা কি চেঞ্জ যখন আসে তখন কিন্তু একটা প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো কি করে আমরা কমাতে পারি বা সেই প্রবলেমগুলো যাতে না হয় তার জন্য আমরা কি কি করতে পারি সেগুলো কিন্তু ভিডিওর এন্ডে আমরা জানবো। তো একদম প্রথম থেকে আমি সমস্যাগুলো এক এক করে বলে যাই, কারণ আমি কিন্তু প্রত্যেকটা যখন হচ্ছে ভিডিও বানাই তার আগে একটা এরকম রিসার্চ পেপার বা আমার ছোট্টখাট্ট একটা রিসার্চ আমি হচ্ছে করি। একদম ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করবো। এই সময় যখন ইস্ট্রোজেনের ক্ষরণটা কমে যায়, ডাউন হয়ে যায়, তখন কিন্তু প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো একজন মহিলা যদি হচ্ছে তার খাবার দাবারে কোনো চেঞ্জ নাও করে, মানে খাবার দাবার বেশি খাচ্ছে না, কিন্তু সে ডেইলি মোটামুটি যতটা কাজ করতো, যতটা এক্সারসাইজ করতো, যা যা হচ্ছে মানে বডি মেনটেনেন্সের জন্য বা ফিগার মেনটেন করার জন্য যা যা করতো, সেগুলো করার পরেও কিন্তু এই টাইমে বডি ওয়েট অলরেডি 10 থেকে 12 কিলো কিন্তু বেড়ে যায়। তো এটা কিন্তু এই সময়ের একটা বৈশিষ্ট্য। তাই অহেতুক এই সময় যদি এরকম হচ্ছে ফ্যাট জমতে থাকে, এটা নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই, পুরোটাই কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, এটা কিন্তু হবে এই সময়। বারবার যেটা বলেছিলাম এই হরমোনটার কথা কিন্তু সব থেকে বেশি জানতে হবে, যে ইস্ট্রোজেনের লেভেল কিন্তু এই সময় মারাত্মকভাবে কমে যায়, আর যার ফলে হচ্ছে এই সময় স্কিনের মধ্যে কি হয়, একটা রিঙ্কেল বা স্কিনের মধ্যে ভাঁজ আসে। এই জন্য হচ্ছে অনেকেই বলে হচ্ছে বুড়ি হয়ে গেছে। কিভাবে? কারণ এই সময় ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার জন্য স্কিনের মধ্যে হচ্ছে কিন্তু সেই উজ্জ্বলতা থাকে না। এবং এবার চলে আসি আমি 3 নম্বর পয়েন্ট। এই সময় যেহেতু ইস্ট্রোজেনের মাত্রা কমে যায় এবং তার সাথে সাথে টেস্টোস্টেরনের যে মাত্রা সেটা যেহেতু ইনক্রিজ করে, তো যে কারণে এই সময় দেহের বিভিন্ন জায়গায় লাইক হচ্ছে হাতে, তারপরে মানে গোফের জায়গাটায়, ঠিক আছে, এইসব জায়গায় কিন্তু হেয়ার দেখা যায় আনওয়ান্টেড, যতটা হওয়া উচিত নয় বা যতটা আগে দেখা যেত না এই সময় কিন্তু হতে পারে। 4 নম্বর এবং সব থেকে ভাইটাল পয়েন্টগুলোর মধ্যে একটা, সেটা হলো এই সময় বডির টেম্পারেচার, যেটা আমাদের নর্মাল টেম্পারেচার থাকে যে কোনো মানুষের জন্য 36 ডিগ্রি সেলসিয়াস অথবা মোটামুটি 98 ডিগ্রি ফারেনহাইট, এই টেম্পারেচারটা কিন্তু এই সময় ফ্ল্যাকচুয়েট হতে থাকে, কম হতে থাকে, বেশি হতে থাকে, যার ফলে যখনই টেম্পারেচার আমাদের কমে যায় বা বেড়ে যায়, এরকম ফ্ল্যাকচুয়েট হয়, তখন কিন্তু আমাদের ঘাম হতে থাকে, পিপাসা পেতে থাকে, এই ধরনের বিভিন্ন সমস্যা হয়। এবং এইগুলো মোস্টলি রাতে শোবার সময় অনেক সময় হয়। এবং আরো একটা ভাইটাল পয়েন্ট যেটা বলতে পারো ব্রহ্মাস্ত্র, যেটা হচ্ছে প্রত্যেক মহিলাদের জন্য থেকে থাকে এই ইস্ট্রোজেনের জন্য, সেটা কি, ইস্ট্রোজেন হচ্ছে কিন্তু এমন একটা হরমোন যেটা কিন্তু ফিমেলদের যে হার্ট অ্যাটাক বা হার্ট রিলেটেড যত কন্ডিশন আছে, যত ধরনের প্রবলেম হতে পারে, সেগুলো কিন্তু রিডিউস করে দেয়। মানে বলার উদ্দেশ্য এটাই যে ইস্ট্রোজেন কিন্তু হার্ট অ্যাটাক রিলেটেড যত প্রবলেম হয় সেগুলো কোনোটাই কিন্তু আসতে দেয় না। কিন্তু যেহেতু এই সময় ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়, সেই কারণে কিন্তু এই টাইমের পর থেকে মোটামুটি 8 থেকে 10 বছরের একটা টাইম ফ্রেম আমরা যদি ধরে নিই এর আশেপাশে, এর পর থেকে কিন্তু মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের যে প্রবলেম সেটা কিন্তু বাড়তে পারে। এই সময় যখন ইস্ট্রোজেনের মাত্রা কমে যায় তখন অস্টিওপোরোসিস বলে একটা রোগ দেখা দেয়। এটা কি? এটা হচ্ছে বাইরে থেকে দেখা কোনো রোগ নয়, এটা হচ্ছে সিম্পল অস্টিওপোরোসিস। মানে কি, আমাদের দেহের মধ্যে যে অস্থি বা হাড় আছে সেই হাড়গুলো ধীরে ধীরে ক্ষয় পেতে থাকে, এবং সেই হাড়ের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা কম হওয়ার কারণে হাড়গুলো কি হয়, অনেক বেশি ভঙ্গুর হয়ে যায়, যার ফলে অনেকটা বয়স হয়ে গেলে কোনো ভদ্র মহিলা যদি হঠাৎ করে ছোটখাটো কোনো হচ্ছে আঘাত পায় বা হঠাৎ করে একটু পড়ে গেল, তার ফলেও কিন্তু তার যে হাড় বা হচ্ছে বোন সেটা কিন্তু ভেঙে যেতে পারে। মোটামুটি মেনোপজের পরের যে টাইমটা, এই সময় চলাফেরাও কিন্তু খুব সাবধানে করা দরকার এবং বডির যে ফ্লেক্সিবিলিটি সেটা রাখা দরকার। তো এইগুলো মোটামুটি আমি বললাম প্রবলেমস এর কথা, যে প্রবলেমগুলো এই সময় হতে পারে। এর সাথে সাথে আমি বলেছিলাম যে লাস্টে আমরা এর থেকে যে সমাধান সেটা নিয়েও ডিসকাস করব। তো এখানে কি কি করা যেতে পারে যার ফলে এই যে প্রবলেমগুলো সেগুলো আসলেও সেটা আমাদেরকে অতটা বেশি চিন্তিত করবে না বা আমাদের অত বেশি প্রভাব ফেলতে পারবে না। তো প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে খাদ্যের কিছু অভ্যেসকে আমাদেরকে মাথায় রাখতে হবে।
এই সময় আমরা যখন যা যা খাবার দাবার খাবো সেগুলো যেন খুব বেশি মাত্রায় না হয়, এবং তার সাথে সাথে সেই খাবারের মধ্যে যেন যে জাঙ্ক ফুড যেটাকে আমরা বলি, যেটার মধ্যে খুব বেশি তেল মশলা থাকে, সেই ধরনের খাবারের মাত্রাও কিন্তু কমিয়ে আনতে হবে। জাঙ্ক ফুড যত কম খাওয়া যায় তত কিন্তু ভালো। তার সাথে সাথে অনেকেই আছে অ্যালকোহল বা হচ্ছে বিভিন্ন মাদক দ্রব্য এইগুলো পান করে থাকে, বা হচ্ছে কফি চা এগুলো অনেক বেশি মাত্রায় খেতে থাকে। এর ফলেও কিন্তু এই ধরনের প্রবলেমের যে পরিমাণ সেটা কিন্তু বাড়তে পারে। এবং সেকেন্ড পয়েন্টে সেটা হচ্ছে কিন্তু একদম বেসিক জিনিস, যেটা আমাদের বডিকে মোটামুটি যে কোনো এজে আমরা হচ্ছে ঠিক রাখতে পারি বা ভালো রাখতে, যোগা। তো এই যোগা এটা কিন্তু মোটামুটি প্রত্যেকটা এজের মানুষ কম বেশি করে, এবং এই সময় কিন্তু স্পেসিফিক্যালি মানে এই মেনোপজের সময় কিন্তু বেশ কিছু যোগা আছে যেগুলো ইউটিউব বা বিভিন্ন ধরনের যোগা টিচারের কাছে হচ্ছে গেলেই হচ্ছে তারা বলে দেবে। তার সাথে সাথে হচ্ছে এয়ার ফ্লোর হচ্ছে বিভিন্ন এক্সারসাইজ, লাইক হচ্ছে ইনহেল এবং এক্সেল। তো ইনহেলটা কি, যখন আমরা শ্বাসটাকে নিই জোরে টেনে হচ্ছে শ্বাসটা নিলাম, বেশ কিছুক্ষণ ধরে রাখলাম, আবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো ইনহেল মানে এই যে নেওয়া, এটা ইনহেল, আবার ছেড়ে দেওয়া এটা এক্সেল। এবং এর উপর ডিফারেন্ট টাইপসের এক্সারসাইজ হয়, সেগুলো হচ্ছে কিন্তু প্র্যাকটিস করলে এই সময় অনেকটা বেশি রিল্যাক্স থাকা যায়। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের রিসার্চ। আই থিঙ্ক পুরোটা আমি বোঝাতে পেরেছি। যদি পুরো ভিডিওটা হচ্ছে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে তাদের প্রত্যেককে শেয়ার করে দেওয়া দরকার যাদের জন্য এই ভিডিওটা ইউজফুল।